সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে। আলোর প্রতিফলনের যে অংশগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যেগুলোর উপরে, তো সেই অংশগুলোর উপরেই আমি মূলত বেস্ট করে আজকের ক্লাসটি বানিয়েছি। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে সবাই ক্লাসটি উপভোগ করবে এবং সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিও লেকচারটি ফলো করবে। তাহলে আশা করি তোমাদের এই টপিকের উপর যে যে প্রশ্নগুলো আছে তোমরা সেইগুলোর উত্তর পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা দেখব সমতল দর্পণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর একটু সমাধান। তো সমতল দর্পণের সাথে কি কি জিনিসগুলো রিলেটেড সেই টপিকগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানা লাগবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি দর্পণ কয় প্রকার। দর্পণ হচ্ছে, ঠিক আছে, দুই প্রকার। একটা হচ্ছে কি সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। ঠিক আছে, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে কি দর্পণ, গোলীয় দর্পণ। এখন সমতল দর্পণ আবার গোলীয় দর্পণের দুইটা ভাগ, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। এখন উত্তল দর্পণ আর অবতল দর্পণ দুইটা ভাগে আমরা বিভক্ত করতেছি, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে পড়তেছে এই সমতল দর্পণটা, ঠিক আছে? এখন দর্পণ কাকে বলে আমাদের নিশ্চয়ই মনে আছে। দর্পণ হচ্ছে কি যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকে বলা হয় কি দর্পণ। অর্থাৎ যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলা হয়, দর্পণ বলে। পরস্পর সমান্তরাল কিছু আলোকরশ্মি যখন এসে কোনো একটা তলে আপতিত হয় আবার পরস্পর সমান্তরালভাবেই নির্গত হয়ে যায় তাকেই বলা হয় কি নিয়মিত প্রতিফলন। তাকেই বলা হয় কি নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, বুঝতে পারছি তো? তাহলে এখন তো আজকে আমরা সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য বা যেমন সমতল দর্পণ সম্পর্কে আমরা দুইটা লাইন একটু লিখব, ঠিক আছে? সমতল দর্পণ সম্পর্কে দুইটা লাইনগুলো হচ্ছে যে এক, সমতল দর্পণের সামনে, লিখি সমতল দর্পণের সামনে যে অবস্থানে বস্তুকে বসানো হয়, সমতল দর্পণের সামনে যে অবস্থানে বস্তুকে বসানো হয় বিম্ব ঠিক ততটুকু দর্পণ থেকে ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। বিম্ব ঠিক ততটুকু দর্পণের ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। এই একটা প্রমাণ আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? আরেকটা লাইন একটু পরে বলছি, আগে প্রথম লাইনটা একটু দেখি যে সমতল দর্পণের সামনে যতটুকু সামনে বস্তু রাখা হয় বিম্ব ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। এখন আমাদের কি স্যার মনে আছে যে সমতল দর্পণ মানে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র বলে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান, এই কথাটা কি মনে আছে আমাদের? আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান, এই কথাটা কি মনে আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এটা একটা সমতল দর্পণ, ঠিক আছে? এখন আমরা প্রমাণটা করব বিন্দু লক্ষ্য বস্তুর জন্য। বিন্দু লক্ষ্য বস্তুর জন্য প্রমাণটা করব, ঠিক আছে? দুই রকম লক্ষ্যবস্তু আছে, একটা হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু আর একটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। বিন্দু লক্ষ্যবস্তু হচ্ছে জাস্ট একটা পয়েন্ট, কেমন? আর বিস্তৃত লক্ষ্যবস্তু হচ্ছে জাস্ট এরকম কোন একটা বস্তু আর কি, ঠিক আছে? মানে ধরে নিলাম এটা একটা ব্যক্তি হতে পারে, এটা কোনো একটা কাঠি হতে পারে, এটা কোনো একটা নর্মাল বস্তু হইতে পারে, ঠিক আছে? তো আমরা বিন্দু লক্ষ্যবস্তুর জন্য প্রমাণটা করে থাকি সাধারণত। আর এই প্রমাণটা যদি আসে তোমরা অবশ্যই এটা বিন্দু লক্ষ্যবস্তু দিয়ে প্রমাণটা করবা। বিস্তৃত লক্ষ্যবস্তু দিয়ে প্রমাণটা করতে গেলে তোমাদের গ্যাঞ্জাম লেগে যাবে, ঠিক আছে? তো গ্যাঞ্জাম যেহেতু লেগে বা একটু মানে এলোমেলো হয়ে যেতে পারে প্রমাণটা, তো এই জন্য সেজন্য আমাদেরকে সবসময় এটা বিন্দু লক্ষ্যবস্তু দিয়ে প্রমাণটা করা উচিত। তাহলে আমি কেন, তোমরা একটু পরে বুঝতে পারবে যে কেন আমি বিস্তৃত লক্ষ্যবস্তুকে এক্ষেত্রে মানে প্রেফারেন্স দিচ্ছি না, কেন আমি শুধু বিন্দু লক্ষ্যবস্তুর কথা বলছি। তাহলে এখন দেখি, এখানে একটা লক্ষ্যবস্তু আছে,
তো লক্ষ্যবস্তু থেকে এটা একটা লক্ষ্যবস্তু, তো এটার নাম দিলাম অবজেক্ট। অবজেক্ট তো বস্তু বা লক্ষ্যবস্তু বলে, এই জন্য এটাকে ও নাম দিলাম আমি। অবজেক্ট থেকে একটা আলোক রশ্মি গিয়ে আপতিত হলো দর্পণে, ঠিক আছে? তো দর্পণে আপতিত হলো, দর্পণে ধরো সে এম বিন্দুতে আপতিত হয়েছে, কেমন? এম বিন্দুতে আপতিত হলে সে প্রতিফলিত হবে ঠিক সেই বরাবর, যে বরাবর আপতিত হয়েছে সেই বরাবর প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই ঘটনাটাকে বলে, একটু লিখে রাখতে হবে, ও এম যেহেতু দর্পণের উপরে অভিলম্ব, ও এম হচ্ছে দর্পণের উপরে যেহেতু অভিলম্ব, সেজন্য অভিলম্ব বরাবর আপতিত রশ্মি অভিলম্ব বরাবর নির্গত হয়। একটা কথা আছে, লিখে রাখো কথাটা, অভিলম্ব বরাবর আপতিত রশ্মি অভিলম্ব বরাবর প্রতিফলিত হয়। অবিলম্ব আপতিত অবিলম্ব প্রতিফলিত, এরকম একটা কথা আছে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু দর্পণের উপর লম্ব, তাহলে প্রতিফলিত হবে একই পথে, তাহলে একই পথে প্রতিফলিত হয়ে এটা চলে গেল। এবার ধরো এখান থেকে আরেকটা আলোক রশ্মি আপতিত হয়েছে, ধরো এখানে এখানে আরেকটা বিন্দুতে আপতিত হয়েছে, বোঝা যাচ্ছে? এখানে তাহলে এটা কি, এখানে গিয়ে আপতিত হলো একটি বিন্দুতে। তা এখানে একটা বিন্দুতে আপতিত হওয়ার পরে আমি এখানের উপর একটা লম্ব টানলাম, এ লম্বটা আমি টানছি, ঠিক আছে? এ লম্বটা আমি ধরো এন বিন্দুতে আমি একটা লম্ব টানলাম, এন এন প্রাইম ধরে নিলাম, নাম দিলাম কত, এন এন প্রাইম। তাহলে এইটা ছাড়া আপতন কোণ হবে না। আপতন কোণের সংজ্ঞা কি বলে? আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে, ঠিক কি না? আপতিত রশ্মি কার সাথে? অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? আপতন কোণ বলে। তাহলে খুবই স্বাভাবিকভাবে এটা এটা এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক কি না? ধরো এন আর পথে সে প্রতিফলিত হয়ে চলে গেল, তাহলে এটা কি হবে? প্রতিফলিত রশ্মি, ঠিক কি না? আবার প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি বলে? আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর কি সমান, এটা আছে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান। এখন প্রশ্ন হচ্ছে এখানে বিম্ব, বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব তো গঠিত হয় নাই। বিম্ব গঠন করার প্রক্রিয়াটা আমি একটু দেখি। স্যার বিম্ব দুই রকম আছে, এক হচ্ছে সৎবিম্ব আর একটা হচ্ছে অসৎবিম্ব। যখন দুইটা সৎবিম্ব অসৎবিম্ব, ঠিক আছে? এখানে অসৎ মানে অসৎ মানে ওটা অসৎ মানে আবার কি খারাপ বোঝাচ্ছি না আমি, ঠিক আছে? অসৎ ওটা হচ্ছে অসৎ, সৎ অসৎ, ঠিক আছে? এটা ওই অসৎ, এটা অসৎ, ঠিক আছে? অসৎ সৎবিম্ব আর কি অসৎবিম্ব। তো সৎবিম্ব কাকে বলছি আমরা? সৎবিম্ব হচ্ছে যখন আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়, দুইটা আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হলে যে বিম্ব গঠিত হয় তাকে বলা হয় সৎবিম্ব, ঠিক আছে? আর যখন দুইটা আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় না, আমাদেরকে তখন অন্য প্রক্রিয়ার সম্পন্ন মানে অন্য প্রক্রিয়ার শরণাপন্ন হতে হয়, তখন সেই ধরনের বিম্বকে বলা হয় অসৎ বিম্ব। যেমন দেখো এখানে দুইটা আলোক রশ্মি আছে, এম ও পথে একটা আলোক রশ্মি চলে যাচ্ছে, একটা এন আর পথে আলোক রশ্মি চলে যাচ্ছে। তুমি দেখো স্যার এই দুইটা আলোক রশ্মি, তোমরা দেখো এই দুটো কি মিলিত হওয়ার কোনো অপশন আছে? কোথাও কি মিলবে? তারা মনে হয় ধরো অসীম বোর্ড ভেদ করে বাইরে চলে গেল, মিলবে কোথাও গিয়ে এই দুইটা আলোক রশ্মি? মিলবে? মিলার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে আমাকে অসৎবিম্ব মানে এটা সৎবিম্ব হওয়ার তার মানে কোনো সুযোগ নাই, আলোক রশ্মি প্রকৃতপক্ষে কখনোই মিলবে না এই দুইটা, ঠিক আছে? তার মানে আমাকে এটাকে কি করতে হবে? আলাদা কোনো একটা পদক্ষেপ নিয়ে এটাকে মিলিত করতে হবে। মানে আলাদা কোনো কিভাবে আমরা কি করব? এটাকে পেছনের দিকে টেনে মিলাবো। এটা কিভাবে মিলাবো? পেছনের দিকে টেনে মিলাবো। কিভাবে দেখো, এই দুটো আলোক রশ্মিকে আমরা কি করলাম? পেছনের দিকে টেনে নিয়ে গেলাম। তাহলে কি ধরো এখানে মিলিত হচ্ছে, তাই না? এটাই হবে তখন ও বিন্দুর বিম্ব, এটাই হবে তখন এই ও বিন্দুর বিম্ব আই, এটাই হবে কি ও বিন্দুর বিম্ব, এটা কি আই, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ও বিন্দুর বিম্ব আই। এবার বলো এটা সৎবিম্ব না অসৎ বিম্ব? এটা কি বিম্ব? এটা অসৎ বিম্ব, ঠিক আছে? এটা অবশ্যই অসৎ বিম্ব, ঠিক আছে? কারণ আলোক রশ্মিটা প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, আমি বাধ্য করছি মিলিত করতে তাদেরকে, ঠিক আছে? প্রকৃতপক্ষে কিন্তু এখানে মিলিত হয়নি। তাহলে এটা হচ্ছে আই, অসৎ বিম্ব। এবার
আমাদেরকে তো প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে লক্ষ্যবস্তু দর্পণে যতটুকু সামনে থাকে বিম্ব ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। লক্ষ্যবস্তু সমতল দর্পণে ঠিক যতটুকু সামনে থাকে বিম্ব ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। তো আমরা সেই প্রমাণটাই যাব। তো সেই প্রমাণটায় যাওয়ার আগে আমাদেরকে একটু তোমার জ্যামিতির সাহায্য নিতে হবে, ঠিক আছে? তো জ্যামিতি প্রক্রিয়াটা একটু সাহায্য নিতে হবে। তাহলে আমরা একটু দেখি। সৎবিম্ব অসৎবিম্ব, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে কত, এমআই, আর এটা হচ্ছে ওএম, আর এটা হচ্ছে বিন্দু লক্ষ্য বস্তুর জন্য আমরা প্রমাণটা করতেছি, ঠিক আছে? তো বিন্দু লক্ষ্য বস্তুর জন্য আমরা প্রমাণটা করতেছি। তাহলে আমরা এখন দেখি একটু, তো আমরা একটু ত্রিভুজের সাহায্য নিই, ঠিক আছে? ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা এই জিনিসটা প্রমাণটাকে করব, ঠিক আছে? আমাদেরকে দেখাতে হবে ওএম সমান হচ্ছে কত, এমআই। কি দেখাতে হবে? ওএম সমান কি দেখাতে হবে, এমআই দেখাতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই অবজেক্ট লক্ষ্যবস্তু দর্পণে যতটুকু সামনে আছে, ইমেজ দর্পণের ঠিক ততটুকু পেছনে গঠিত হচ্ছে, মানে এটা আর এটা সমান, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা বাস্তবেও লক্ষ্য করি। তোমরা লক্ষ্য করবা, তোমরা যখন ধরো সামনে তোমার একটা দর্পণ আছে, ঠিক আছে? তুমি যখন দর্পণের যত সামনে এগিয়ে যাবে তোমার মনে হবে বিম্বটাও তোমার দিকে এগিয়ে আসতেছে, মনে হবে না? এটা কিন্তু তুমি আঙ্গুল দিয়েও পরীক্ষা করতে পারো, ঠিক আছে? একটা দর্পণ আছে তোমার সামনে, আঙ্গুলটা যখন যে দর্পণের সামনে লাগিয়ে দেখবে আঙ্গুলের বিম্বটা আগে আসতেছে, আগে আসতে তুমি যখন দর্পণ টাচ করবে আঙ্গুলটা তোমার সাথে লেগে যাবে। এখন ঠিক আছে, এই জায়গায় কিন্তু একটা ভালো দর্পণ চেনার একটা উপায় আছে। স্যার তোমরা হয়তো অনেকেই হয়তো জানো, ঠিক আছে, যে মানে আমাদের মানে কিছু শপিং মল বা কিছু বিকৃত মন মানসিকতার ব্যক্তি আর কি, ঠিক আছে? মানে তারা বিভিন্ন চেঞ্জ রুম যেগুলো থাকে না, চেঞ্জ রুমে বিভিন্ন ধরনের মানে অসৎ কাজ করার জন্য তারা ইয়ে লাগায় রাখে ওখানে, এক ধরনের কি বলবো, আয়না লাগায় রাখে, ঠিক আছে? যেটার এক পাশ থেকে দেখা যায়, ঠিক আছে? এক পাশে দেখা যায়, মানে বোথ ওয়ে না আর কি এটা, ঠিক আছে? আমাদের যে বাসার যে দর্পণগুলো সেগুলো তো শুধু আমরা দর্পণে আমাদেরকে দেখি, কিন্তু ওই পাশ থেকে দেখার কিন্তু কোনো কি নাই, সুযোগ নাই, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা শপিং মলের যে চেঞ্জ রুমগুলো আছে সেই চেঞ্জ রুমে যে দর্পণটা আছে সেই দর্পণটা কি মানে ওয়ান ওয়ে নাকি বোথ ওয়ে? মানে বোথ ওয়ে বলতে বোঝাতে চাচ্ছি এটার এই পাশ থেকে যেমন আমি দর্পণের মধ্যে শুধু আমার চেহারা দেখবো, কিন্তু ওই পাশের ব্যক্তি আমাকে দেখতে পাচ্ছে। ওই পাশে যদি কোনো ব্যক্তি থাকে বা ধরুন কোনো ক্যামেরা থাকে তাহলে কিন্তু সেটা আমাকে শুটিং করছে বা দেখতে পাচ্ছে। এটা বুঝতে পারার উপায়টা কি? একটা দর্পণ যেটা ওয়ান ওয়ে, মানে আমাদের বাসার যেটা সাধারণ দর্পণ আর কি, ঠিক আছে? সে বাসার সে সাধারণ দর্পণগুলো একটু লক্ষ্য করবে, ওগুলোতে তুমি যখন আঙ্গুলটা দর্পণের সাথে লাগাবে, ঠিক আছে, তোমার আঙ্গুলের যে বিম্ব আর তোমার যে আঙ্গুল সেই দুইটার মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকবে, মানে ছোট একটা মনে হবে আঙ্গুল দুইটা লাগে নাই, সামান্য একটু গ্যাপ আছে, বুঝতে পারছো? ওখানের মধ্যে কি থাকবে, একটা সামান্য একটা কি থাকবে, গ্যাপ থাকবে, ঠিক আছে? মানে ছোট্ট একটা গ্যাপ আছে, মানে মনে হবে আঙ্গুলের সাথে তোমার ইমেজের সাথে তোমার আঙ্গুলটা লাগে নাই, একটু গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে? সামান্য একটু গ্যাপ রয়ে গেছে। কিন্তু যেটা অসৎ উপায়ে লাগানো বা যে 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 দর্পণটাতে তুমি তোমার বিম্ব ঠিকই দেখতে পাচ্ছ কিন্তু ওই পাশ থেকেও একজন তোমাকে দেখতে পাচ্ছে, এই ধরনের কোনো ব্যাপার যদি থাকে সেটার মধ্যে কি হবে, সেটা দেখা যাবে বিম্বের সাথে আঙুলটা লেগে গেছে, মনে হবে বিম্বের সাথে আঙুলটা কি হয়ে গেছে, লেগে গেছে। তাহলে ঠিক আছে, এটার মাধ্যমে বোঝা যায় যে মানে কোনটা ভালো দর্পণ আর কোনটা সাধারণ দর্পণ আর কোনটা ওই ধরনের বিশেষভাবে প্রস্তুতকৃত দর্পণ। আচ্ছা তাহলে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। তাহলে স্যার একটু লক্ষ্য করব ত্রিভুজ ও এম এন, খুব ভালো করে মনোযোগ দিয়ে আগে কথাগুলো শুনতে হবে। কোণ এম এন আই, এই দুটো ত্রিভুজের মধ্যে একটু দেখি তো স্যার, একটু দেখো এই কোণ আর এই কোণ, এই দুটো কোণকে আমি কি একান্তর কোণ বলতে পারি না? বলতে পারবো। তাহলে হচ্ছে যে যেহেতু ও এম সমান্তরাল এন এন প্রাইম, সেহেতু কোণ এম এম ও এন ও ও এন এম প্রাইম এই দুটো সমান না? এন প্রাইম হবে, এটা এন প্রাইম, এই দুটো সমান না? সমান কি না? এ ক্রস দেখো সমান কি না, এই দুটো একান্তর কোণ। কেন লিখে দিলা?
একান্তর কোণ বলে। ঠিক আছে, তারপর দেখো তো আবার তারপর এই যে রাইট চিহ্ন দিলাম আর এই যে রাইট চিহ্ন দিলাম, এই দুটো যেহেতু একান্তর কোণ এম ও এম আর এন এন প্রাইম একান্তর কোণ ছিল বলে আমি এই দুটাকে ক্রস চিহ্ন দেওয়া দুটাকে আমি সমান বলতে পারছি, দুটো সমান্তরাল তো, আর এটা হচ্ছে ছেদক, লিখে দিতে পারো। এবং ও এন ছেদক বলে এই কথাটাও লিখে দেওয়া যেতে পারে। ও এন হচ্ছে কি ছেদক, ঠিক আছে না? আমরা এটা মনে হয় ক্লাস 6 না 7 পড়েছিলাম মনে হয়, এই ধরনের একটা উপপাদ্য ছিল মনে হয় নাকি। দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং তাদের যদি একটা ছেদক থাকে, তাহলে ছেদকের মোট কথা দেখো, ছেদকের দুই পাশে দুইটা কোণ আছে, ঠিক আছে, এগুলো একান্তর কোণ, এই দুইটা কোণ পরস্পর কি হবে, সমান হবে। আবার দেখি, আবার দেখো ও আই, ও আই এই পুরো রেখাটা আবার এন এন প্রাইমের সমান্তরাল না? সমান্তরাল, আচ্ছা সমান্তরাল, এই দুটোকে পরস্পর সমান্তরাল বলা যাচ্ছে। আবার দেখো আই আর কে ছেদক বলা যাচ্ছে, আই আরও এক ধরনের ছেদক, কিন্তু আই আর হচ্ছে কি ছেদক, আই আর হচ্ছে ছেদক। তাহলে কি আমি বলতে পারি না এন প্রাইম এন আর কি, এন প্রাইম এন আর এই কোণ আর এই কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো কি কোণ, এই দুটো হচ্ছে কি কোণ, অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ হিসাবে তাহলে এই দুটো কোণ সমান হবে না? এম আই এন, এম আই এন সমান হবে এই দুটা, এই দুটো কি কোণ, অনুরূপ কোণ। ক্লিয়ার আমাদের কাছে এই দুটো ব্যাপারটা একটু পর্যন্ত? তা আশা করি এই দুটো ক্লিয়ার আমাদের কাছে, ঠিক আছে। এই দুটা কোণ হচ্ছে অনুরূপ কোণ বলে এই দুটা কোণ সমান, ঠিক আছে। এটাও কিন্তু আমরা তখন কোণ ও আই বাহু এবং এন এন প্রাইম, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ধরো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল আর এটা ও এন হচ্ছে ছেদক, ও এন ছেদক বলে এই দুইটা একান্তর কোণ হয়েছে, আর এখানে হচ্ছে ও আই আর এন এন প্রাইম সমান্তরাল বলে আই আর হচ্ছে ছেদক, আই আর যেহেতু ছেদক, আই আর ছেদক বলে, তাহলে এখানে দুইটা কোণ পাওয়া গেছে যে দুইটা কোণ পরস্পর অনুরূপ কোণ, ঠিক আছে। খুব সহজে যদি আমরা একটু দেখতে চাই, এই দুইটা অনুরূপ, দুইটা একান্তর কোণ আর এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে, একদম সিম্পল। তাহলে এই দুইটা সমান, এটা সমান্তরাল, এটা সমান এটাই আর এটা সমান এটা। আশা করি তুলে নিছো লাইনগুলো, আমি একটু উপরে লিখছি, দাও বাকিটা। আচ্ছা, আগে থেকেই তো এই দুইটা পরস্পর সমান, আলোর প্রতিফলন সূত্র কি বলে, আই আই সমান আর, যেহেতু এই দুটো সমান তাহলে এই দুটো সমান হবে না? ক্রস রাইট যেহেতু সমান, এই ক্রস রাইট দুটো সমান হবে না? যেহেতু আই সমান আর, অর্থাৎ আগে থেকেই কোণ ও এম এন প্রাইম, কোণ ও এন এন প্রাইম সমান হচ্ছে কোণ এন প্রাইম এন আর, কি কি, এন প্রাইম এন আর, এন প্রাইম এন কি আর, ঠিক আছে। তো এগুলো সমান আসছে, ঠিক আছে, এগুলো যেহেতু সমান আছে তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে এই দুটো সমান হবে। সুতরাং কোণ, এটার নাম ছিল কি, ও এম ও এন না, এম ও এন সমান কোণ এম আই এন, এম ও এন আর এম আই এন দেখেই বোঝা যাচ্ছে এই দুইটা কোণ পরস্পর সমান হবে, ঠিক আছে, নাম দেখেই বোঝা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এম ও এন সমান কি হবে, এম আই এন। আমি নিচের অংশটা মুছে ফেলছি। দেখো এম, হ্যাঁ এম আই এন, তাহলে দেখো একটা এভাবে কোণ কিন্তু চেনার আর একটা উপায় আছে, দেখো দুটার প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ এই দুইটা পরস্পর সমান, এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায় জ্যামিতির। তোমরা একটা জিনিস নিশ্চয়ই মনে করবা, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, একটা কথা আছে না? এখন দুটা কোণেরই বিপরীত বাহু কিন্তু কমন, দেখো কি সেটাকে এম এন, দুটা বাহুর বিপরীত কোণ লক্ষ্য করছো এম এন, তাহলে দুটা কোণ তো এমনিতেই সমান হবে, ঠিক আছে, দুটা কোণ তো কি হবে, এমনিতেই সমান হবে। তাহলে তাহলে এবার আসো,
ত্রিভুজ ও এম এন ও ত্রিভুজ আই এম এন, এই দুইটা ত্রিভুজের মধ্যে আগে থেকে আমরা কমন পেয়ে গেলাম এই দুটা কোণ সমান। ঠিক আছে, আমরা যেভাবে উপপাদ্য প্রতিপাদন করি সেভাবেই আগাচ্ছি। ঠিক আছে, এই দুইটা কোণ আগে থেকে সমান। ঠিক আছে, এই কোণটা স্যার একটু লক্ষ্য করো, এই দুইটা কোণ কি 90 ডিগ্রি না? একটু দেখো তো, কারণ আমি প্রথমেই বলেছিলাম এটা অভিলম্ব বরাবর আসছে, এটা অভিলম্ব বরাবর আসছে, এটা অভিলম্ব বরাবরই আছে। তাহলে ও এম ও এম এন ইজ ইকুয়াল টু আই এম এন ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক তো, এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এম এন হচ্ছে সাধারণ বাহু, এম এন হচ্ছে কি বাহু? সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম বলা যাবে? বলা যাবে? অবশ্যই বলা যাবে। যেহেতু সর্বসম বলা যাচ্ছে সেহেতু আমি সেখান থেকে সরাসরি বলতে পারছি না ও এম সমান আই এম। অবশ্যই এই দুটো তাহলে সমান, এই দুটো বাহু পরস্পর সমান, ঠিক কিনা? আচ্ছা, তাহলে যেহেতু এই দুটো বাহু পরস্পর সমান আমি বলতে পারছি, তাহলে আমি ওখান থেকে নিচে সুন্দর করে একটা কমেন্ট কিন্তু করে দিতে পারবো। ঠিক আছে, যে অর্থাৎ একটা বস্তু দর্পণের যতটুকু সামনে থাকে বিম্ব দর্পণের ঠিক ততটুকু পেছনে কি হয়? গঠিত হয়। একটি বস্তু দর্পণের ঠিক যতটুকু সামনে থাকে বিম্ব ততটুকু কিসে গঠিত হয়? পিছনে গঠিত হয়। ঠিক, তাহলে আমরা এতক্ষণ তো বিন্দু লক্ষ্যবস্তুর জন্য কিছু ব্যাখ্যা দেখলাম, বা এখন একটা বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য একটা ব্যাখ্যা দেখি, যে বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে একটা ছোট্ট একটা ব্যাখ্যা দেখি যে বিস্তৃত লক্ষ্যবস্তুর বিম্ব কেমনে গঠিত হয়। ঠিক আছে, এখন তোমাদের বই বিভিন্নভাবে আঁকছে বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য। ঠিক আছে, বা তোমরা অনেকে হয়তো বিভিন্নভাবে জানো। ঠিক আছে, বিস্তৃত লক্ষ্যবস্তুর বিম্ব কেমনে হয়, আমি আমার মতো করে একটা দেখাই বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য বিম্ব। হ্যাঁ, এটা দেখাই একটা জিনিস। ধরো স্যার এটা একটা বিস্তৃত লক্ষ্যবস্তু, কেমন? এখন একটা বিস্তৃত লক্ষ্যবস্তু থেকে তো অনেক আলোক রশ্মি নির্গত হবে। ঠিক আছে, একটা বিস্তৃত লক্ষ্যবস্তু থেকে কিন্তু কি অনেক অনেক আলোক রশ্মি নির্গত হবে। তো সবগুলোর জন্য কিন্তু প্রমাণ করাটা এত সহজ না। ঠিক আছে, সেজন্য আমি বলছিলাম বিন্দু লক্ষ্যবস্তু দিয়ে বিগত প্রমাণটা করার জন্য। ঠিক আছে, তাহলে দেখো একটা আলোক রশ্মি এভাবে আপতিত হয়েছে অবিলম্ব বরাবর। তো অবিলম্ব বরাবর আপতিত রশ্মির কি ঘটে? কি ঘটে? অবিলম্ব বরাবর সেটা প্রতিফলিত হয়ে যায়। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এটা অবিলম্ব বরাবর আপতিত হয়ে অবিলম্ব বরাবর চলে গেছে। এখন আরেকটা আলোক, ধরো এটা এটা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা একটা প্রমাণ আসে, প্রমাণটা হচ্ছে এরকম, ধরো এই ব্যক্তির চোখটা হচ্ছে এখানে ই একটা লিখলাম, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ফুট। ঠিক আছে, একটা প্রমাণ আসে যে দেখাও যে তোমার সম্পূর্ণ বিম্ব গঠনের জন্য যে আয়না দরকার, তোমার সম্পূর্ণ বিম্ব স্পষ্টভাবে দেখার জন্য যে আয়না দরকার সেটার দৈর্ঘ্য তোমার দৈর্ঘ্যের অর্ধেক, এরকম একটা প্রমাণ আসে। ঠিক আছে, মানে তোমার দৈর্ঘ্য যদি 6 ফিট হয়, তোমার দৈর্ঘ্য যদি 6 ফিট হয়, ঠিক আছে, ধরো এইচ থেকে এফ তোমার মাথা থেকে পা পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে তোমার, আচ্ছা ধরো 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 5 ফিট ধরলাম। ঠিক আছে, 5 ফিট, তাহলে বিম্ব গঠনের জন্য তোমার অ্যাটলিস্ট এর অর্ধেক কত? 5 ফিটের অর্ধেক কত স্যার? 2.5 ফিট না? তাহলে 2.5 ফিট তোমার পুরা বিম্বটা দেখার জন্য তোমার 2.5 ফিটের একটা আয়না দরকার। কতটুকু ফিটের? 2.5 ফিটের। আচ্ছা, তাহলে একটা আপতিত হয়ে এভাবে ফিরে চলে গেল। ঠিক আছে, আরেকটা আলোক রশ্মি দেখো স্যার এখানে আপতিত হয়ে ঠিক তোমার চোখে গিয়ে পড়ছে। ধরো একটা এভাবে আপতিত হয়ে কোথায় গিয়ে পড়ছে? তোমার চোখে গিয়ে পড়ছে। ঠিক আছে, তো আবার একটা আলোক রশ্মি পা থেকে এখানে আপতিত হয়ে ঠিক একইভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে চলে গেল। আর একটা আলোক রশ্মি ধরো এখানে আপতিত হয়ে তাও তোমার চোখে গিয়ে পড়তেছে। এবার দেখো এখানে কোনো আলোক রশ্মি, ঠিক আছে, এই দুইটা আলোক রশ্মি ছাড়া, একটা আসতেছে পা থেকে, একটা আছে মাথা থেকে। মাথা থেকে যে আলোক রশ্মি দুইটা নির্গত হয়েছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, দুইটা রাইট চিহ্ন দিলাম আমি। ঠিক আছে, তো দুইটা রাইট চিহ্ন দিলাম। এই দুইটা আলোক রশ্মির কোনো আলোক রশ্মি পরস্পরের সাথে কখনো মিলিত হবে? এটা চলে যাবে এইদিকে, এটা চলে যাচ্ছে এইদিকে, এই দুইটা আলোক রশ্মি কখনো মিলিত হবে?
মিলিত হবে না। আবার পা থেকে যে দুটো আলোক রশ্মি নির্গত হচ্ছে, একটা চলে যাচ্ছে প্রতিফলিত হয়ে এদিকে, একটা চলে যাচ্ছে এই পথে প্রতিফলিত হয়ে এইদিকে, তো এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি তো মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তাহলে যেহেতু এই দুইটা আলোক রশ্মি মিলিত হওয়ার এখানে হেড আর মানে এই দুইটা আলোক রশ্মি মিলিত হওয়ার সুযোগ নাই, তখন এই দুইটা আলোক রশ্মি মিলিত হওয়ার কোনো সুযোগ নাই এখানের মধ্যে। যেহেতু আলোক রশ্মি দুইটা মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, তখন আমরা আমাদেরকে বিম্ব গঠনের জন্য কি করতে হচ্ছে, অবাস্তব বিম্ব সাহায্য নিতে হচ্ছে। কিভাবে? আমাদেরকে এটা পেছনে টেনে মিলাতে হবে। তো ধরে আমরা এটাকে এবার পেছনে টেনে এবার মেলানোর চেষ্টা করতেছি, এখানে এটাকে এভাবে পেছনে টেনে এভাবে মেলানোর চেষ্টা করতেছি, এভাবে মিলছে, এটা ধরো এখানে। এবার এখান থেকে এটা হচ্ছে হেডের বিম্ব, এটা হচ্ছে ফুটের বিম্ব। তো হেড থেকে ফুট পর্যন্ত যদি আমরা একটা লম্ব টেনে দিই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের পুরা বিম্ব। হেড থেকে ফুট পর্যন্ত যদি আমরা একটা লম্ব টেনে দিই, সেটা কি হয়ে যাবে, আমাদের সম্পূর্ণ একটা কি পেয়ে যাব, একটা বিম্ব পেয়ে যাব কিনা, একটা পরিপূর্ণ একটা বিম্ব। এটা কিন্তু সবসময় মনে রাখবো, অবাস্তব বিম্ব সবসময় ডটেড লাইন দিয়ে আঁকতে হয়। কি দিয়ে আঁকতে হয়? ডটেড লাইন। বাস্তব বিম্ব আঁকতে হয় এরকম ডার্ক লাইন দিয়ে, আর অবাস্তব বিম্ব আঁকতে হয় এরকম ডটেড লাইন দিয়ে। কি দিয়ে? ডটেড লাইন। কারণ এটা দর্পণের পেছনে, তো স্যার দর্পণের পেছনে, এজন্য আমরা এটা দর্পণের পেছনে বোঝানোর জন্যই আমরা ডটেড লাইন দিয়ে বুঝাই এটা, ঠিক আছে। তো দর্পণের পেছনে, আর স্বাভাবিক ব্যাপার স্যার, দর্পণের পেছনে কি একটা আলো এভাবে ছেদ করে চলে যেতে পারে? এটা তো আমাদের কল্পনা, ঠিক আছে। দর্পণের পেছনে তো আলো এরকম ছেদ করে চলে যেতে পারবে না, ঠিক আছে। এটা আমাদের একটা কল্পনা, এই জন্য এটা ডটেড লাইন দিয়ে দেখানো, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি, আমাদেরকে দেখাতে হবে, এখানে দেখো মূল বিম্বটা দেখার জন্য, আমাদের যে মূল বিম্ব দেখার জন্য পুরা দর্পণটা কিন্তু প্রয়োজন হচ্ছে না, পুরো দর্পণটা লাগতেছে না, শুধু লাগতেছে এই পিকিউ অংশটা। একটু দেখো, এই আমি এদের মার্ক করে দিছি, শুধু পিকিউ এই একটুকু অংশ হলেই কিন্তু আমার পুরা বিম্ব দেখার জন্য যথেষ্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তুমি বলতে পারো যে স্যার এখানে এইচ থেকে আপতিত রশ্মিও তো একটা আপতিত হয়েছে। দেখো স্যার, এটা কিন্তু আমার এই পি আর কিউ বিন্দুর মধ্যে পড়ে নাই, ঠিক আছে। এটা দেখো, এটা হেড থেকে আসছে, হেডেই চলে গেছে। আবার এটা ফুট থেকে আসছে, ফুট দিয়ে চলে গেছে। এই দুটো আলোক রশ্মি, মানে এই উপরে যেটা টিক চিহ্ন দিলাম আর নিচের দুটো টিক চিহ্ন দিলাম, এই দুটোর আলোক রশ্মি কি আমার চোখে গিয়ে পড়ছে? আমাদের চোখে গিয়ে পড়ে নাই কিন্তু এই দুটো আলোক রশ্মি। যেহেতু এই দুটো আলোক রশ্মি আমাদের চোখে গিয়ে পড়ে নাই, তাহলে আমি এটা পরিষ্কার বলতে পারি যে এই দুটো রশ্মি যেহেতু আমাদের চোখে গিয়ে পড়ে নাই, এই দুটো আলোক রশ্মি বিম্ব গঠনে হয়তো কিছুটা ভূমিকা আছে, কিন্তু যেহেতু চোখে গিয়ে পড়ে নাই, তাহলে এই দুটো রশ্মির আমার ওভাবে দরকার নাই। আমার শুধু পিকিউ অংশের এই অংশটুকু, দর্পণে শুধু এতটুকু অংশই আমার পরিপূর্ণ বিম্ব দেখার জন্য যথেষ্ট, পরিপূর্ণ বিম্ব দেখার জন্য যথেষ্ট। এখন আমাকে প্রমাণ করতে হবে পিকিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এইচ এফ। পিকিউ হচ্ছে যে আমার পুরো দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে দেখি প্রমাণটা আমি একটু করি, ঠিক আছে। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা জানি কোনো বস্তু দর্পণের যতটুকু সামনে থাকে, বিম্ব দর্পণে ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। তো আমি এই বিন্দুটার নাম দিলাম এম, এই বিন্দুটার নাম দিলাম এন, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এফ এন, এটা হচ্ছে প্রাইম দিয়ে গুরুত্ব, একটা এইচ প্রাইম এফ প্রাইম এভাবে দিই, এফ এন ইজ ইকুয়াল টু এফ প্রাইম এন, আর এইচ এম ইজ ইকুয়াল টু এইচ প্রাইম এম। এই দুটো সমান কেন? এটা যতটুকু সামনে আছে দর্পণে, এটা ঠিক ততটুকু পেছনে গঠিত হয়েছে, এটা যতটুকু সামনে আছে এটা ততটুকু পেছনে গঠিত হয়েছে, ঠিক আছে। এই দুটা বাহু কিন্তু সমান, এই বাহু দুটা এটা সমান, এটা সমান। তাহলে স্যার দেখো, তার মানে এটা মধ্যবিন্দু না, এনটা মধ্যবিন্দু, এন এম এগুলো হচ্ছে কি মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে এন এম হলো এফ এফ প্রাইমের, সরি ই এইচ এইচ প্রাইমের মধ্যবিন্দু, আর এন হলো এফ এফ প্রাইমের মধ্যবিন্দু। খুব ভালো করে খেয়াল করতে হবে এদের মধ্যবিন্দু। তাহলে খুব বেসিক একটা কথা থেকে একটা জিনিস একটু লক্ষ্য করো, তাহলে এটা যেহেতু এন, যেহেতু এই এফ এফ প্রাইমের মধ্যবিন্দু, তার মানে কিন্তু অটোমেটিক এই দেখো ই থেকে এফ প্রাইম, ই এফ প্রাইম যে বাহুটা আছে, ই এফ প্রাইম যে বাহুটা আছে, এই পিএন এফ এইচ এফ প্রাইম এইচ এফ, এগুলো সবগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল রেখা। দেখাই আমি এইচ এফ
সমান্তরাল হচ্ছে এম এন, সমান্তরাল হচ্ছে এইচ প্রাইম এফ, এরা পরস্পর সমান্তরাল। তিনোটা রেখাই কিন্তু পরস্পর সমান্তরাল। যেহেতু তিনোটা রেখা পরস্পর সমান্তরাল, ঠিক আছে, তাহলে আমি এনকে এবার এমকে যেহেতু এই দুইটা বাহুর মধ্যবিন্দু বলতেছি, সেহেতু আমি কিউ বিন্দুকে, সেহেতু কিউকে আমি বলতে পারবো, কিউকে বলতে পারবো ইএইচ প্রাইমের মধ্যবিন্দু, ইএইচ প্রাইমের মধ্যবিন্দু, এবং পি কে বলতে পারবো, এইচ প্রাইমটা একটা এভাবে লিখি, পি কে বলতে পারবো ই এফ প্রাইমের মধ্যবিন্দু। পি কে বলতে পারবো কিসের মধ্যবিন্দু? ই এফ প্রাইমের মধ্যবিন্দু। তাহলে যদি তাই হয়, তাহলে যদি এভাবে দুইটা মধ্যবিন্দু যদি আমরা কিউ আর ইএইচ, কিউ কি এইচ প্রাইমের মধ্যবিন্দু, পি কে ই এফ প্রাইমের মধ্যবিন্দু যদি আমি বলতে পারি, তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করো তো, ত্রিভুজ ই এইচ প্রাইম এফ প্রাইমের, ত্রিভুজ ই ই এইচ প্রাইম এফ প্রাইমে পি কিউ মধ্যবিন্দু, পি কিউ দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। পি কিউ হচ্ছে কি দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। পি কিউ হচ্ছে কি দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তোমাদের একটা প্রমাণ ছিল, একটু মনে করে দেখো। দুই বাহু, এই বাহুর মধ্যবিন্দু যদি পি হয়, এই বাহুর মধ্যবিন্দু যদি কিউ হয়, স্যার দেখো পি কিউ যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, ধরো এই বাহুটার নাম হচ্ছে, ধরো এটা ধরলাম ই, এটার নাম দিলাম ই, ওটা হচ্ছে ধরো এইচ প্রাইম, এটা হচ্ছে এফ প্রাইম, পি দিছি এফ আছে, এফ প্রাইম আর এইচ প্রাইম। তাহলে স্যার দেখো এই উপপাদ্যটা তোমরা পড়েছো, পি কিউ, ঠিক আছে, পি কিউ হচ্ছে দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তাহলে পি কিউ সম্পর্কে একটা কথা বলা যায় না, পি কিউ ইজ সমান্তরাল এইচ প্রাইম এফ প্রাইম বলা যায়। আবার এটাও বলা যায় পি কিউ হচ্ছে হাফ অফ এইচ প্রাইম এফ প্রাইম। কেন? কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এরকম একটা প্রতিবেদন আছে। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরালও হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেকও হবে, ঠিক আছে। তার মানে পি কিউ হচ্ছে এইচ প্রাইম এফ প্রাইমের অর্ধেক। এই ত্রিভুজটাই বলতে পারি আমি পি কিউ হচ্ছে এইচ প্রাইম এফ প্রাইমের অর্ধেক। এখন সমতল দর্পণে একটা বৈশিষ্ট্য হচ্ছে, সমতল দর্পণে সবসময় বস্তুর যে সাইজ বিম্বের সাইজও সমান হয়, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য ও বিম্বের দৈর্ঘ্য সমান হয়। তার মানে বস্তু হচ্ছে এইচ এফ, মানে আমি নিজে, আর বিম্ব হচ্ছে এইচ প্রাইম এফ প্রাইম। বিম্ব হচ্ছে কত? এইচ প্রাইম এফ প্রাইম। তাহলে এই দুটার দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে পি কিউকে যেহেতু আমি এইচ প্রাইম এফ প্রাইমের অর্ধেক বলছি, তাহলে পি কিউকে আমি হাফ অফ এইচ এফও বলতে পারবো, মানে আমার দৈর্ঘ্যের অর্ধেক বলতে পারবো আমি এটাকে চাইলে। তাহলে পি কিউ হচ্ছে, ঠিক আছে, পি কিউকে আমি বলতে পারি পি কিউ হচ্ছে আমার যতটুকু দৈর্ঘ্য তার অর্ধেক হচ্ছে পি কিউ। আবার পি কিউ সমান কি ছিল? আমি প্রথমেই বলেছিলাম পি কিউ সমান হচ্ছে যে আমার পুরো পরিপূর্ণ বিম্ব দেখার জন্য পি কিউ দর্পণের পি কিউ অংশটা হলেই যথেষ্ট, ঠিক আছে। তার মানে আমার নিজের বিম্ব, আমার নিজের পূর্ণ বিম্ব দেখার জন্য পি কিউ অংশটা যেহেতু যথেষ্ট, তার মানে আমার নিজের যে দৈর্ঘ্য পি কিউ হবে তার অর্ধেক। পি কিউ হবে কি? তার অর্ধেক, ঠিক আছে। অর্থাৎ একজন ব্যক্তির হাইট যদি 6 ফিট হয়, তার পরিপূর্ণ বিম্ব দেখার জন্য তার ঠিক অর্ধেক, অর্থাৎ কমপক্ষে 3 ফিট দৈর্ঘ্যের আয়না তার লাগবে কমপক্ষে, আর এটা হচ্ছে একটা ন্যূনতম, ঠিক আছে। তার মানে প্রমাণটা হচ্ছে এরকম যে একজন বস্তু, একজন ব্যক্তি তার পরিপূর্ণ দেখার জন্য, পরিপূর্ণ বিম্ব দেখার জন্য তার দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেক পরিমাণ, তার উচ্চতার কমপক্ষে অর্ধেক পরিমাণ দৈর্ঘ্যের দর্পণ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তার উচ্চতার অর্ধেক পরিমাণ কি ব্যবহার করতে হবে? দর্পণ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে স্যার আজকে আমাদের এই ছিল প্রমাণগুলো। তো এই প্রমাণগুলো আশা করি সবাই বুঝতে পেরেছি। আর কোনো কনফিউশন থাকলে, ঠিক আছে, আমার কমেন্টে জানাও, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।